নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমাদের দেশে গণতন্ত্র উবে গেছে সে কবে? চলছে এক সংখ্যাগরিষ্ঠতাবাদ। অনেকেই প্রশ্ন করবেন, সেটা আবার কি? নির্বাচন হচ্ছে, আমরা ভোট দিচ্ছি, ইলেকশন কমিশন আছে, প্রত্যেক দল প্রার্থী দিচ্ছে, প্রচার করছে, কিন্তু গণতন্ত্র নেই? না, নেই। সংখ্যাগরিষ্ঠতাবাদ আর গণতন্ত্র এক নয়। বহুদলীয় গণতন্ত্রে একাধিক দল থাকবে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবে দেশের মানুষ। তারা সংসদে যাবেন, আইনসভায় বসে দেশের আগামী কাজের রূপরেখা তৈরি করবেন, সরকার সেটা এক্সিকিউট করবেন, সেরকমভাবেই যাতে কাজ হয় তার দেখরেখ করবেন। মানে দেশ চলবে দেশের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। এটাকেই বলে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সেটাই গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্রের এক কদর্য রূপ আছে, একে বিকৃত গণতন্ত্রও বলা যায়, যা পরবর্তীতে এক ফ্যাসিবাদী রাষ্ট্রের জন্ম দেয়। আমাদের দেশ সেই ফ্যাসিবাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সংখ্যাগরিষ্ঠতাবাদ হলো সেই ব্যবস্থা যেখানে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘু দলের প্রতিনিধিদেরকে দেশ চালানোর কোনো দায়িত্ব তো দিতেই চায় না, উল্টে সেই সংখ্যালঘু দলমুক্ত, বিরোধী দলমুক্ত এক শাসন চায়, দেশ চায়। মানে আমরা সংখ্যাগরিষ্ঠ, কাজেই আমাদের মতো করে আমরা দেশ চালাবো। বিরোধীরা হলো দেশদ্রোহী, তারা এতদিন দেশকে ডুবিয়েছে, আমরাই দেশ করব, আমরা বিরোধী মুক্ত ভারত চাই। এই যে স্লোগান কংগ্রেস মুক্ত ভারত, এর আগে কখনো শুনেছেন? এমনকি এমার্জেন্সির সময়ও কি বিরোধীরা কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছেন? জওহরলাল নেহরু পার্লামেন্টে চলে আসতেন কমিউনিস্ট নেতা হীরেন মুখার্জির ভাষণ থাকলে। সেই সময় তরুণ জনসংঘ নেতা সাংসদ অটল বিহারী বাজপেয়ীর ভাষণ মন দিয়ে শুনতেন, শুধু নয়, তাকে ডেকে বলতেন, ভালো বলেছ। এ রাজ্যে বিধান রায় তার তীব্র সমালোচক জ্যোতি বসুকে ডেকে এনে ঘর থেকে আনা খাবার খাইয়ে বলেছিলেন, শরীরের দিকে নজর দাও, না হলে আমার বিরোধিতাই বা কি করে করবে। নরসিমহা রাও সরকার, তিনি অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। অটলজি নিজেই বলেছেন যে প্রত্যেক দেশের সদস্যরা সেদিন হাঁ করে দেখেছিল আমাদের দেশের গণতন্ত্রের প্রসারতা। রাজীব গান্ধী নিজে ব্যবস্থা করেছিলেন অটলজির চিকিৎসা। তাকে বিদেশে হাসপাতালে রেখে কেবল চিকিৎসাই করাননি, তা ছিল বিনামূল্যে, এবং তিনি নিয়মিত তার চিকিৎসার খবর নিতেন। আজ দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে পাপ্পু বলেন, কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান দেন, বিরোধীদের টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য বলেন। এটাই সংখ্যাগরিষ্ঠতাবাদ। আর সেই সংখ্যাগরিষ্ঠতাবাদের নতুন চেহারা আমরা দেখছি। দুজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, দেশের সাধারণ নির্বাচনের আগে জেলে, বিরোধী নেতারা জেলে, সাংসদরা জেলে, বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর বিভিন্ন কোম্পানি থেকে রীতিমতো তোলাবাজি চালিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছে দলের তহবিলে। হেড স্পিচ চলছে সর্বত্র, প্রায় গোটা দেশকেই ম্যানেজ করা হয়ে গেছে। এবার কি তাহলে মমতা? বিজেপি রাজ্য সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, কেজরিওয়ালের পরে মমতা। আর সেটাই আমাদের বিষয় আজকে। গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর ফের অতি সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। তারই সর্বশেষ নমুনা কেজরিওয়ালের গ্রেফতার। দেশ জুড়ে এখন নির্বাচনের আবহ। ঘটনাচক্রের সেই সন্ধিক্ষণেই প্রথমে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ কার্যকর করা নিয়ে বিতর্কের মুখে কেন্দ্রের শাসক দল। সেই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই নির্বাচনী বন্ড নিয়ে আলোড়ন শুরু হয়েছে। এই দ্বিমুখী চাপে ভোটের বাজারে বেশ অস্বস্তিতে বিজেপি। সুপ্রিম কোর্টের ধমক খেয়ে স্টেট ব্যাংক গত বুধবার বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতেই ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। দেশের কোন কোন সংস্থা বন্ড মারফত কত টাকা বিজেপির তহবিলে গত প্রায় 5 বছর ধরে দিয়ে এসেছে তা ফাঁস হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে চাপে রেখে সংশ্লিষ্ট কর্পোরেট সংস্থার কাছ থেকে মোটা মোটা অর্থ আদায় করেছে কেন্দ্রের শাসক দল। এইসব তথ্য প্রকাশ হতেই বন্ডের বৃহত্তম সুবিধাভোগী বিজেপির বিড়ম্বনা বহুগুণ বেড়ে গিয়েছে। আগামী লোকসভা ভোটের আগে এই তথ্য যাতে প্রকাশ্যে না আসে সে বিষয়ে সচেষ্ট ছিল বিজেপি। স্টেট ব্যাংকের ওপর চাপও দিয়েছিল তারা, কিন্তু সুপ্রিম কোর্টের ধমকে শেষ পর্যন্ত ভোটের মুখে ওই তালিকা নির্বাচন কমিশন জনসমক্ষে আনতে যথেষ্ট বেকায়দায় পড়েছে বিজেপি। তাই বন্ড নিয়ে মুখে কুলু মেটে রয়েছে কেন্দ্রের শাসক দল।
ঠিক এই অবসরে দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলা নিয়ে অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। এবার বিরোধী নেতৃত্বকে জেলে ঢোকাতে তৎপর হয়েছে তারা। বাংলাতেও ইডি, ইনকাম ট্যাক্স বা সিবিআইকে দিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের হেনস্থার সব রকম চেষ্টা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বন্ড নিয়ে চাপমুক্ত হতে কেন্দ্রীয় এজেন্সি ভরসা বিজেপি। এ রাজ্যের বিজেপি নেতারা বলতে শুরু করেছেন, কেজরিওয়ালের পর গ্রেফতারের তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিজেপির মনোবাঞ্ছা পূরণ করাটাই কি কেন্দ্রীয় এজেন্সির কাজ? একটা দলের সাংসদ সংসদে দাঁড়িয়েই এক সংখ্যালঘু সাংসদকে অকথ্য ভাষায় গালাগালি করে। সে দলের এক বিধায়ক বিধানসভার মধ্যেই বলে দেয়, বাড়িতে ইডি পাঠিয়ে দেব। তারা বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। বিরোধী দলের নেতাদের জেলে পুরে রেখে এক নিশ্ছিদ্র শাসনের ব্যবস্থা করে। এটাই ফ্যাসিবাদ। এবং খেয়াল করে দেখুন, এই বিরোধী দলের একজনকেও কিন্তু বিরোধিতা করছেন বলে জেলে পাঠানো হয়নি। জরুরি অবস্থার সময় সাফ বলে দেওয়া হয়েছিল, এইসব মানুষজন দেশের সুরক্ষা সার্বভৌমতার জন্য বিপজ্জনক, তাই তাদের জরুরি অবস্থার এই ধারা অনুযায়ী জেলে পাঠানো হয়েছে। মাথা উঁচু করে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতেই মোরারজি দেসাই থেকে ফার্নান্ডেস, বহুগুণা থেকে চরণ সিং, জ্যোতির্ময় বসু থেকে পি সুন্দরইয়া জেলে গেছেন। তাদের একজনকেও চুরি করেছে, দুর্নীতি করেছে, কাটমানি খেয়েছে এই অভিযোগে গ্রেফতার করা হয়নি। এমনকি ইন্দিরা গান্ধীও সেই জরুরি অবস্থার সময় এক বিরোধী মুক্ত ভারত গঠনের ডাক দেননি, বরং বলেছেন এটা একটা সাময়িক ব্যবস্থা, পরিস্থিতি ঠিক হলে তুলে নেওয়া হবে। ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, কিন্তু সে অন্যায় শুধরেও নিয়েছিলেন। কিন্তু এভাবে কালা পাহাড়ের মতো সমস্ত বিরোধিতাকে থামাতে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতা, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী, অধ্যাপক, সাংবাদিক, সংবাদ মাধ্যমের সম্পাদকদের ধরে জেলে পুরে দেবার ইতিহাস ভারত দেখেনি। এবং খেয়াল করে দেখুন, যত দুর্নীতি সব অভিযোগ বিরোধীদের দিকে। দেশে ক্ষমতায় যারা সারা দেশে এতগুলো রাজ্যের সরকার চালাচ্ছেন, তারা দুর্নীতি করছেন না, করছেন কেবল বিরোধীরা। এবং সেই বিরোধীদের মধ্যেও অভিযুক্ত কিছু নেতা দল বদলে ফেললে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উবে যাচ্ছে। এনডিটিভির প্রণয় রায়, তার স্ত্রী রাধিকা রায়ের বিরুদ্ধে বিরাট অভিযোগ ছিল। তারা নাকি বহু পয়সার অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত। আজ ইডি ডাকছে, তো কাল ইনকাম ট্যাক্স। এয়ারপোর্ট থেকে বিদেশ যাত্রা বাতিল করে ফিরে আসতে হয়েছে তাদের। তারপর এনডিটিভি আদানি কিনে নিলেন। প্রণয় রায় ঘরে বসে আছেন, আর তাকে ডাকছে না ইডি, ইনকাম ট্যাক্স। মামলা উঠে গেছে? না, তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেই ফাইল খুলে যাবে। একই কথা হিমন্ত বিশ্ব শর্মা, প্রফুল প্যাটেল, অজিত পাওয়ার এবং এরকম আরও অনেক নেতাদের নিয়েই বলা যায়। মাথা নুইয়ে ইডি সিবিআইয়ের হাত থেকে তারা বেঁচেছেন, না হলে জেলে থাকুন। আপের মনীষ সিসোদিয়া জেলে, সঞ্জয় সিং জেলে, এবার অরবিন্দ কেজরিওয়ালও জেলে, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন জেলে। যে কোনো মুহূর্তে তেজস্বী যাদবকে জেলে পোড়া হতে পারে। আমাদের চ্যানেলের সম্পাদক আজ 250 দিন হয়ে গেল এক জেল খাটা আসামির ভুয়ো অভিযোগের ভিত্তিতে জেলেই আছেন। এবং সেই তালিকাতে এরপরের নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সেটাই জানিয়েছেন। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, বিজেপি রাজ্য সভাপতি আগাম জানিয়ে দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলেন, এরপরেই জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে ইডি কি এখন বিজেপির রাজ্য সভাপতিকে আগাম সব খবর জানিয়ে দিয়েই কাজ করছে? শুনুন কি বলছেন মানুষজন। বিজেপি যে ধরনের রাজনীতি করছে, এগুলো বিরোধী শূন্য একটা রাজনীতি করার চেষ্টা করছে, আর কিছুই না। সিবিআই এর যে কীর্তি, এটা বর্তমান যে শাসক দল রয়েছেন কেন্দ্র সরকার, তো তাদের অঙ্গুলিহীনের কাজ করছেন, সেটা তো সভাপতি, মানে তার তো সভাপতি বলবেই, তাদের তো ইশারায় কাজ হচ্ছে। যদি মনে করে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যদি গ্রেপ্তার করে ওনার সুবিধা হয়, সেটাও করতে পারেন উনি, সেটা ওনার উপর নির্ভর করবে। আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সুকান্ত মজুমদার বলছে, হতেই পারে, না হওয়ারও কিছু নয়। এবং ইডি সিবিআই সেভাবেই ইডি সিবিআইকে তারা নির্দেশ দিচ্ছে। যেহেতু নির্বাচন আসন্ন, নির্বাচন সামনে আসছে এবং এটা ধারাবাহিকভাবেই দেখা যাচ্ছে যে একেবারে সরাসরি, মানে একদম খুব নগ্ন হয়ে যাচ্ছে বিষয়টি, যে কেন্দ্রীয় এজেন্সি যেখানে একেবারে স্বতন্ত্র
তার সে কোথায় কীভাবে কাজ করবে, কীভাবে যাবে, কীভাবে এগোবে, এই যেন সবটাই কেউ বা কারা বলে দিচ্ছে, বলছে, হুঙ্কার ছাড়ছে, তারপরে এটা হচ্ছে না। এটা খুব ভয়ঙ্কর, গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক একটা বিষয়। কেউ যদি কিছু অন্যায় করে থাকে, যদি গ্রেপ্তার হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে, যায়নি 9 বার, তা আমার ওনাদের কী পাঠিয়েছে, ওনার কী আছে, ওনার নামে কী আছে, কী প্রবলেম, ওনাকে যে অ্যারেস্ট করবে। ওনাকে জানানো হয়েছে যে আমরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করব, যে না জানলেও বলবে কোথা থেকে। এ তো সব বিজেপির চাল। আর ইডি সিবিআই যে কাজ করছে এখন কি দেশের মানবিকতা হিসাবে কাজ করছে, ও তো বিজেপির দালাল হয়ে কাজ করতেছে। ইডি মনে হচ্ছে যে তাদেরকে জানিয়েই করছে, না হলে তো আগে থেকে কি বলে দিচ্ছেন আগে থেকে যে গ্রেপ্তার হবে, তারপরে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এসব গটাপ, বুঝতে পেরেছেন, এসব ভিতর গটাপ, ঠিক আছে, এসব লোকের আইওয়াশ করার জন্য এইসব করছে, আর কিছু না। একটা প্রতিহিংসার রাজনীতি আমাদের পশ্চিমবাংলায় চলছে, আমি সাধারণ মানুষ হিসাবে সেটাই উপলব্ধি করছি। এইভাবে যদি আগাম কেউ বলে দেয়, তাহলে তো সাধারণ মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা আছে তারা তো ভেবেই নেবে যে আগে থেকে ইনফর্ম হয়েছে সুকান্ত মজুমদার বা ওই ধরনের পলিটিক্যাল লিডার। এইটা তো কাম্য নয়। ইডি তো নেতাদের জানিয়ে সব কিছু করে, তো 100% তো প্রধানমন্ত্রীর নিচেই তো ইডি আর কি, প্রধানমন্ত্রী ডিপার্টমেন্ট। তা আমি কি বলবো, তো সবাই জানে, সব কিছু সবাই বুঝতেই পারছে। এটা বিজেপি হয়তো অ্যাডভান্স খবর পাচ্ছে, ইডি দিচ্ছে তাই বলে বলতেছে, তাছাড়া খবরটা কি করে পাবে। এটা আজকে আমাদের কাছে জলের মতো স্বচ্ছ যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, ইডি বলেন, সিবিআই বলেন, ইনকাম ট্যাক্স বলেন, একদম তাদের দ্বারা, তাদের দলের দ্বারা, একদম বিজেপি দলের দ্বারা যে পরিচালিত হচ্ছে, সেটা একদম আমাদের কাছে জলের মতো স্বচ্ছ। ইডি সিবিআইয়ের বিরুদ্ধে বরাবরই তো এই অভিযোগটা আছে যে ওরা কেন্দ্রীয় সরকার, যে বর্তমান যে বিজেপি সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে, বিজেপি সরকারের দুটো আর্ম হিসাবে কাজ করে, ইডি এবং সিবিআই। শুভেন্দু অধিকারী তিনি আগে থেকেই বলে দিতেন যে অমুককে আর ধরা হবে, তমুককে অ্যারেস্ট করা হবে, এসব বলতেন। তারপরে দেখা যাচ্ছে ইডি এবং সিবিআই তার বাড়িতেই হানা দিচ্ছে। এক্ষেত্রেও সুকান্ত মজুমদার যদি বলে থাকে, তাহলে তো ধরেই নেওয়া যায় যে ইডি সিবিআইকে তারাই ব্যবহার করছে। এটা তো প্রমাণিত সত্য। মমতা ব্যানার্জি দিল্লির নেতা নন, 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে গ্রেফতার করলে কি হতে পারে তার ধারণা বিজেপি নেতৃত্বের কম বেশি জানা। তাই হুমকি দিয়ে বাজার গরম করার চেষ্টা চলছে, চলুক। কিন্তু তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, একজন সিটিং চিফ মিনিস্টারকে গ্রেফতার করার পরেও, 2 জন মুখ্যমন্ত্রী গ্রেফতার হবার পরেও, সারা দেশে ফ্যাসিবাদের এই প্রবল বাড়বাড়ন্তের পরেও যদি বিরোধীরা এক জায়গায় না এসে নিজেদের দলীয় স্বার্থ নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। একদিন তো সূর্য উঠবেই, একদিন তো স্বৈরাচারের অবসান হবেই। সেদিন মুক্ত ভারতের নাগরিকরা এই ক্লিব স্বার্থপর বিরোধীদেরও মনে রাখবে, যারা এক ফ্যাসিবাদকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।